তারপর এখানে ডেটা ভিউয়ে যে আমাদের যে ডেটা আছে সেই ডেটা আমরা এন্ট্রি করব। এই হচ্ছে ডেটা ভিউ আর ভেরিয়েবল ভিউ এর কাজ। তো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা ডেটা ভিউ এবং ভেরিয়েবল ভিউ নিয়ে? আচ্ছা, আমাদের কি ফাইল এক্সটেনশন সম্পর্কে কারো ধারণা আছে নাকি? ফাইল এক্সটেনশন। জি ম্যাম, ধারণা আছে মোটামুটি। আচ্ছা, যদি আমরা এক্সেলে কাজ করি সেক্ষেত্রে আমাদের যে কোনো ফাইলের এক্সটেনশনটা কি হতে পারে? এক্সেল এস এক্স এরকম কিছু একটা। এটা একটা, আরেকটা হতে পারে এক্সেলের ক্ষেত্রে। হুম, আচ্ছা, হুম। অন্যরা সবাই মনে হয় একটু বুঝতে পারছে না, আমি একটু যদি শেয়ার করি, শেয়ার করে এটা একটু সবার সাথে শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম, যাচ্ছে। জি। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে ফাইল এক্সটেনশন কি, ধরেন এটা একটা ফাইল। তো প্রত্যেকটা ফাইলের যদি প্রপার্টিজ, রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করি, তাহলে প্রত্যেকটা ফাইলের শেষে একটা ডট দিয়ে সামথিং থাকে। এই যে ডট দেখা যাচ্ছে এখানে, ডট সামথিং, এটা হচ্ছে একটা ফাইলের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি সেক্ষেত্রে এটার ফাইল এক্সটেনশন হয়ে থাকে ডট ডিওসি অথবা ডট ডিওসি এক্স, ডক। আমরা যদি একটা মাইক্রোসফট ফাইল, এখানে একটা মাইক্রোসফট ফাইল আছে, ওয়ার্ড ফাইল আছে, সেক্ষেত্রে এই যে ডট ডিওসি এক্স, এটা ওয়ার্ডের এক্সটেনশন, ওয়ার্ড ওয়ার্ড ফাইলের এক্সটেনশন। সিমিলারলি যদি এক্সেল এর এক্সটেনশন আমরা দেখি সেক্ষেত্রে সেটাকে বলা হয় ডট সিএসভি, অথবা আরেক টাইপের হতে পারে ডট এক্সএল এক্সএলএক্সএস, এরকম কিছু একটা হতে পারে। দুই ধরনের বা আরো অনেক ধরনের হতে পারে। কমনলি দুটো, এক্সেল এর ক্ষেত্রে ডট সিএসভি এবং ডট এক্স এল এক্স এক্স এরকম। সিমিলারলি আমরা যখন এসপিএসএস এ কাজ করি, আজকে আমরা কথা বলবো এসপিএসএস নিয়ে। এসপিএসএস সফটওয়্যারটার ফুল ফর্ম আমরা কারা কারা জানি? আমরা যদি একটু বলি এসপিএসএস সফটওয়্যারের ফুল ফর্ম কি, জানি কেউ? আমরা আছি? কেউ কি জানি এসপিএসএস সফটওয়্যারটার ফুল ফর্ম কি? ম্যাম, স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স। এক্স্যাক্টলি। এসপিএসএস শব্দটার ফুল ফর্ম হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স। আমরা মেইনলি সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে ডিসিপ্লিন গুলো আছে, হতে পারে সেটা, আমি যেই ডিসিপ্লিনে আছি যেমন এগ্রিকালচারাল এক্সটেনশন, ইট ইজ আ পার্ট অফ অ্যাপ্লাইড সোশ্যাল সায়েন্স। তারপর হতে পারে স্ট্যাটিস্টিক্স, তারপর হতে পারে সোশ্যাল সায়েন্স, social science, হিউম্যানিটিজ। humanities. আমরা মাইকগুলো একটু আমরা অফ রাখি মাইকগুলো একটু প্লিজ। অফ রাখি। সোশ্যাল সায়েন্স, Social. হিউম্যানিটিজ, তারপর ইকোনমিক্স, আরো ডেভেলপমেন্ট স্টাডিজ, এই ধরনের ডিসিপ্লিনগুলো, আরো অনেকগুলো এডুকেশন সেক্টরের যে ডিসিপ্লিন আছে, বা আরো যদি বলতে চাই যেগুলো হিউম্যান বিহেভিয়ার নিয়ে কাজ করে, বা সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিন নিয়ে কাজ করে, এগুলোর জন্য স্পেসিফিক্যালি এই সফটওয়্যারটা ডেভেলপ করা হলেও অন্যান্য সেক্টরে যে এই সফটওয়্যারটা আমরা ইউজ করতে পারবো না এরকম কোনো রুলস নেই। প্রত্যেকটা সেক্টরেই যেখানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমার দরকার হয়, সেই আহ, সেই সব সেক্টরের ক্ষেত্রে এই সফটওয়্যারটা অনেক বেশি ইউজফুল এবং অনেক বেশি হ্যান্ডি এবং অনেক বেশি সফিস্টিকেটেড একটা সফটওয়্যার। তাহলে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স, এই সফটওয়্যারটা, আমি এতক্ষণ ধরে বলছিলাম ফাইল এক্সটেনশনের কথা বলছিলাম। আমরা বলছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন আমরা জানি যে ডট ডিওসি বা ডট ডিওসি এক্স বা ডট ডক্স এরকম। এক্সেল ফাইলের ক্ষেত্রে ডট সিএসভি হতে পারে, এক্সএল এস এক্স হতে পারে। সিমিলারলি আমরা যেই ফাইল নিয়ে কথা বলছি, এটা একটা আমার, আমি যেই ফাইলটাকে ড্র্যাগ করলাম এটা একটা এসপিএসএস এর ফাইল, এসপিএসএস এর ডেটা ফাইল, ডেমো ফাইল, ঠিক আছে? আমরা একটু দেখি এর এক্সটেনশনটা কি। ডট এসএভি, এটা
স্পেসিফিক্যালি এসপিএসএস দ্বারা যেই ডেটাগুলো ক্রিয়েট করা হয় বা যেই ফাইলগুলো ক্রিয়েট করা হয় সেই ফাইলগুলোর এক্সটেনশন হচ্ছে .sav। আমরা .sav ফাইল দেখলেই বুঝবো যে ওই ফাইলটা এসপিএসএস সফটওয়্যারে রান করা সম্ভব। আমরা পরবর্তীতে যারা এসপিএসএস সফটওয়্যার ইনস্টল করব আমরা ট্রাই করব যে এটা ফুল ভার্সনটাই ইনস্টল করতে, যেহেতু আমাদের দেশে আসলে পেইড ভার্সনটা খুব কম মানুষের কাছে অ্যাভেলেবল, সেক্ষেত্রে আমরা ক্র্যাকড ভার্সন দিয়ে কাজ করি। যদিও এটা পাবলিক ফোরামে এটা আসলে আমার পক্ষে বলা এটা আনএথিক্যাল যে সবাই ক্র্যাকড ভার্সনটা আমরা ইনস্টল করে নেব। তারপরে অফ দ্য মাইক যদি বলতে হয়, আপনারা চেষ্টা করবেন যে এই ক্র্যাকড ভার্সনটা কালেক্ট করে ফুল ভার্সন যেটা আছে সেটা ইনস্টল করে সেটাতে কাজ করতে, তাহলে প্রত্যেকটা ফাইল খুব ইজিলি আমরা রান করতে পারবো। এখন এই যে আমার এসপিএসএস সফটওয়্যার আমি দেখতে পাচ্ছি এই যে নিচে, আমি যদি এই সফটওয়্যারটার মেইন যে সফটওয়্যারটা যদি ওপেন করি, শুরুতেই আমার আনটাইটেলড একটা এরকম একটা উইন্ডো ওপেন হবে। আমি যদি আবার একটু ইয়ে করি দেখি, এটা আমি ক্লোজ করে দেই, আবার একটু শুরু করি। আমি এসপিএসএস রান করতে চাচ্ছি, আমি এসপিএসএস সফটওয়্যারটা কল করি। আইবিএম এসপিএসএস স্ট্যাটিস্টিক্স 25, আমি 25 ভার্সনটা চালানোর চেষ্টা করছি। দেখি ওপেন করি, ওপেন করলে কি ওপেন হয় আমরা একটু দেখবো। এটা যেহেতু একটু ভারী সফটওয়্যার, কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী কম্পিউটার ভেদে ভেদে এটা ওপেন হতে একটু সময় লাগবে, কোনোটাতে অনেক বেশি সময় লাগবে, কোনোটাতে অনেক ইজিলি ওপেন হবে। তো এই যে আমার প্রথমেই এই উইন্ডোটা ওপেন হয়ে যায়। এক্ষেত্রে আমি যেহেতু আহ, একদম শুরু থেকে শুরু করতে চাচ্ছি, সেক্ষেত্রে এই যে উপরে নিউ ফাইলস অপশন আছে, এখানে আমার কি কি ফাইল ওপেন, মানে রিসেন্টলি আমি কোন কোন ফাইল নিয়ে কাজ করছি সেটা এই উইন্ডোতে আমরা দেখা যাচ্ছে। দেখেন, রিসেন্ট ফাইল, স্যাম্পল ফাইল, বিভিন্ন ধরনের স্যাম্পল ফাইল নিয়েও আমরা কাজ করতে পারি যেটা অলরেডি অ্যাভেলেবল এসপিএসএস আমাকে দিয়ে দিয়েছে সেরকম একটা ফাইল। আবার আমার যেই ফাইলগুলো নিয়ে আমরা কাজ করেছি সেটা রিসেন্ট ফাইলে আমরা এখান থেকে আমরা সেটা পেতে পারি। আবার যদি নতুন একদম নতুন ফাইল নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে যে নিউ ডেটা সেটে ক্লিক করে, যদি আগে আমরা ক্লিক করব, ডাবল ক্লিক করলেও ওপেন হবে, বা এখানে একটা ক্লিক করে এই যে নিচে নিচে ওপেন অপশনটা আছে এখানে ক্লিক করলেও ওপেন হবে। আমি যদি ডাবল ক্লিক করে দেখি কি হয়, আমি ডাবল ক্লিক করেছি, এই যে একটা উইন্ডো আমাদের ওপেন হয়ে গেল। এটা এটাতে কোনো ডেটা স্টোর নেই। দেখেন এই যে উপরে এই জায়গাটাতে আমার নাম থাকে, যেই উইন্ডোটা ওপেন হয়েছে বা যেই ফাইলটা ওপেন হয়েছে সেই ফাইলটার নাম থাকে একদম এই যে টপ টপ বারে। এখানে যেহেতু এই ফাইলটার কোনো নাম নেই, সেহেতু আমি যেহেতু সেভ করিনি, সেহেতু আনটাইটেলড হিসেবে এই ফাইলটা ওপেন হয়। আমরা যদি একটু সারফেসটা দেখি, এই উইন্ডোটা যদি একটু দেখি, তাহলে শুরুতেই দেখেন এখানে আমার যেই ভিউটা এখন আমাকে দেখাচ্ছে, এটাকে এই যে নিচে হলুদ অপশনটা ক্লিক হয়ে আছে, এটাকে আমরা বলছি ডেটা ভিউ। হলুদ অপশনটা ওপেন হয়ে আছে মানে আমরা যে এখন যেই সারফেসটা দেখছি সেটাকে আমরা বলছি ডেটা ভিউ। ডেটা ভিউয়ে কি থাকে, আমরা যেই ডেটাটা স্টোর করি, আমরা জানি কম্পিউটার শুধুমাত্র ডিজিট বোঝে, বাইনারি ডিজিট বোঝে, 0 বা 1 এরকম। তো আমার মাথায় রাখতে হবে আমি যখনই অ্যানালাইসিসের কাজ করব, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের কাজ করব, কোয়ান্টিটি মানে হচ্ছে আমি নিউমেরিক্যাল ডেটা নিয়ে কাজ করব। সো অবশ্যই সফটওয়্যারকে অবশ্যই আমার সেই সব ডেটা ফিড করতে হবে বা সেই সব ডেটা এন্ট্রি করতে হবে যার নিউমেরিক্যাল ভ্যালু আছে। তো আমার যেই নিউমেরিক্যাল ভ্যালু আমি এন্ট্রি করব সেই ভ্যালুগুলো এই যে ডেটা ভিউ আছে এই ডেটা ভিউয়ে ডিসপ্লে হবে। ঠিক আছে। আর যদি আহ, আচ্ছা আমি আরেকটা ডেটা দেখাই, এটা তো এমটি একটা ডেটা সেট, আমি যদি একটা ফিল্ড আপ ডেটা সেট দেখাই যেটাতে অলরেডি ডেটা আমি ইনস্টোর করা আছে, এরকম একটা ডেটা সেট যদি দেখাই, এই যে একটা ডেটা সেট যেখানে শপিং এক্সারসাইজের এটা একটা ডেমো স্যাম্পল ডেটা। দেখেন ডেটা ভিউয়ে ক্লিক করা আছে, ডেটা ভিউ ক্লিক করা আছে, দেখতে পাচ্ছি এই যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো এখানে কিন্তু স্টোর করা আছে। দেখা যাচ্ছে 1 থেকে 10 পর্যন্ত 10টি ভ্যালু, 10টি রেসপন্ডেন্টের ভ্যালু। কি কি ভ্যালু আছে, জেন্ডার, তারা কোন কোন জেন্ডারে। দেখেন জেন্ডারে আমরা জেন্ডার বলতে কি বুঝি, এটা তো কোনো কোয়ান্টিটেটিভ ভ্যালু না। জেন্ডার বলতে আমরা ইদার মেল বুঝি অথবা ফিমেল বুঝি, বাট যেহেতু আমি প্রথমেই বলেছি যে সফটওয়্যার আমার নিউমেরিক্যাল ভ্যালু ছাড়া অন্য কোনো কোয়ালিটেটিভ ভ্যালু বোঝে না, সেক্ষেত্রে আমরা একটু মাথায় যদি আমি ইয়ে করি যে মেলটাকে যদি আমরা কোড করে দেই 0 এবং ফিমেলটাকে যদি কোড করে দেই 1,
সেক্ষেত্রে জিরো বললেই আমরা বুঝবো যে আমরা মেল বোঝাচ্ছি, বা ফিমেল বললে ওয়ান বোঝাচ্ছি। সেক্ষেত্রে আরো যদি আমি এক্সাম্পল দেই, ধরেন অকিউপেশন। এখন অকিউপেশন তো আর আমি কম্পিউটারকে কিভাবে বোঝাবো? একজন ফার্মার হতে পারে, একজন সার্ভিস হোল্ডার হতে পারে, একজন ব্যবসায়ী হতে পারে, তাদেরকে আমরা কিভাবে বোঝাবো? তো আমি যদি ডিনোট করে দেই বা কোড করে দেই যে আমাদের যারা যারা সার্ভিস হোল্ডার আছে তাদেরকে আমরা ওয়ান কোড দিলাম, যারা যারা ফার্মার আছে তাদেরকে জিরো কোড দিলাম, যারা যারা ব্যবসা করছে বা বিজনেস করছে তাদেরকে টু কোড দিলাম। এভাবে প্রত্যেকটা অকুপেশন অনুযায়ী যদি কোড করে দেই, সেই কোডটাই আমি এন্ট্রি করার সময় তখন এভাবে আমি নিউমেরিক্যাল ভ্যালু অনুযায়ী আমি এন্ট্রি করব। তো আমি যেটা নিয়ে কথা বলছিলাম যে ডেটা ভিউয়ে মূলত আমরা যেই নিউমেরিক্যাল ডেটাটা এন্ট্রি করি সেই ডেটাটাই আমি এখানে শো করি। ঠিক আছে। এখন কোয়ালিটেটিভ যে ডেটা, যে এই যে উপরে আছে জেন্ডার, টাইম, ডিস্টেন্স, এগুলো কোথা থেকে আসলে? এই যে আহ, আমরা যদি এখানে দেখি একটা সেল, এগুলো প্রত্যেকটা একটা সেল। এক্সেলে যারা কাজ করে তাদের ধারণা হয়তো বা আছে, প্রত্যেকটাই একটা সেল, ইন্ডিভিজুয়াল সেল। এখন এই সেলে যদি আমি লিখতে চাই, কিছু একটা লিখতে চাই, সেখানে ডাবল ক্লিক করে আমি সেলটাকে ওপেন করে নিলাম। এখন দেখি আমরা যদি লিখতে চাই যে আমি এভাবে লিখবো, কোনো একটা কোয়ালিটেটিভ ভ্যালু লিখছি, সেক্ষেত্রে যদি আমি কোয়ালিটেটিভ ভ্যালুটা এন্ট্রি করতে চাই, আমার কিন্তু এন্ট্রি নেবে না। দেখেন, আমি একটা লিখেছি, লিখে যদি বাইরে ক্লিক করি, এটা কিন্তু এন্ট্রি নিচ্ছে না। তার মানে এই ডেটা ভিউতে বা ডেটা যেই সারফেসটা আছে এখানে শুধুমাত্র কোয়ালিটেটিভ, না সরি, কোয়ান্টিটেটিভ ভ্যালু যেগুলো আছে বা নিউমেরিক্যাল ভ্যালু আছে বা নাম্বার আছে, সেগুলো ছাড়া অন্য কিছু এখানে এন্ট্রি নিবে না। এই যে আমি বাইরে ক্লিক করলাম, নিচ্ছে না। আবার কিছু একটা টাইপ করে বাইরে ক্লিক করছে, নিচ্ছে না। কিন্তু আমি চাচ্ছি কোয়ালিটেটিভ ভ্যালু, আমার এই যে জেন্ডার বা নতুন একটা ভেরিয়েবল, এগুলোকে প্রত্যেকটাকে এক একটাকে ভেরিয়েবল বলা হয়। ঠিক আছে। ভেরিয়েবল মানে কি? যার ভ্যালু ভ্যারি করে। আমার এখানে তিনটা ভেরিয়েবল আছে, জেন্ডার, টাইম, ডিস্টেন্স। আমি চাচ্ছি আরো কিছু ভেরিয়েবল আমি অ্যাড করব, কিন্তু কোথায় করব? কারণ এই ভিউতে তো আমার কোয়ালিটেটিভ ভ্যালু নিচ্ছে না। এর জন্যই আছে এই যে নিচে দেখেন ভেরিয়েবল ভিউ, ডেটা ভিউ, ভেরিয়েবল ভিউ। আমি বললাম ডেটা ভিউতে শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালুগুলো নিব, এবং এই যে ভেরিয়েবল ভিউ যদি ক্লিক করি তখন দেখেন এখানে আসে কি, এখানে আমি আমার কোয়ালিটেটিভ যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো আমি এখানে এন্ট্রি করতে পারবো। এই যে এখানে জেন্ডার, টাইম, ডিস্টেন্স, আমি যদি আরো কিছু ভেরিয়েবল এখানে অ্যাড করতে চাই, ধরা যাক ইনকাম অ্যাড করতে চাচ্ছি, এখানে অ্যাড করে যদি বাইরে ক্লিক করি, এখন দেখা যাচ্ছে যে এখানে কোয়ালিটেটিভ ভ্যালুটা আমি নিতে পারছি, এখানে আর আমার কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, আমি আহ একটু ওয়েট করি। আচ্ছা, সরি, আমার একটা ফোন এসেছিল। আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে ভেরিয়েবল ভিউ, আমি অলরেডি বললাম আমাদের কোয়ালিটেটিভ ভ্যালু যদি এন্ট্রি করতে হয় বা নতুন কোনো ভেরিয়েবল আমাকে এখানে এন্ট্রি করতে হয়, সেক্ষেত্রে আমরা ভেরিয়েবল ভিউ এ ক্লিক করলেই আমাদের একটা উইন্ডো ওপেন হবে। সেই উইন্ডোতে আমরা নতুন ভেরিয়েবল আমি অ্যাড করতে পারবো। এখানে আমি একটা 4 নম্বর ভেরিয়েবলে ইনকাম অ্যাড করলাম। এখন যদি আরো একটা ভেরিয়েবল অ্যাড করতে চাই, ধরা যাক আহ আর কি কি হতে পারে, এক্সপেন্ডিচার, ব্যয়, আয় ব্যয়, এরকম আমি ভেরিয়েবল অ্যাড করতে চাচ্ছি।
এখানে অ্যাড করেই বাইরে ক্লিক করলেই এটা এখানে স্টোর হয়ে যাবে। এখন যদি ডেটা ভিউয়ে যাই, দেখা যাক কি হয়। এই যে আমার নতুন দুটো ভেরিয়েবল এখানে ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের আগে তিনটা ভেরিয়েবল ছিল, আমি যখন ভেরিয়েবল ভিউয়ে গেলে নতুন দুটো ভেরিয়েবল অ্যাড করলাম, ইনকাম এবং এক্সপেন্ডিচার, সেক্ষেত্রে ডেটা ভিউয়ে যেয়ে দেখলেই দেখা যাবে যে নতুন দুটো ভেরিয়েবল এখানে অ্যাড করা হয়েছে, অ্যাড হয়ে গেছে। কিন্তু প্রত্যেকটাই কিন্তু এমটি, কারণ এখানে আমরা কোনো নতুন করে ভেরিয়েবল, সরি, নতুন করে ডেটা এন্ট্রি করিনি। এখন যখন ভেরিয়েবল গুলো অ্যাড হয়ে গেল, আমরা প্রত্যেকটা এখানে সিলেক্ট করে ইনকাম অনুযায়ী, ধরা যাক 1,20,000 একজনের ইনকাম, আমি দিয়ে দিলাম, আরেকজনের 1,30,000। এভাবে প্রত্যেকটা ডেটা আমি এখানে এন্ট্রি করব। প্রথমে আমরা ভেরিয়েবল ভিউয়ে যেয়ে ভেরিয়েবল ক্রিয়েট করব, তারপর এখানে ডেটা ভিউয়ে যেয়ে আমাদের যে ডেটা আছে সেই ডেটা আমরা এন্ট্রি করব। এই হচ্ছে ডেটা ভিউ আর ভেরিয়েবল ভিউ এর কাজ। তো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা ডেটা ভিউ এবং ভেরিয়েবল ভিউ নিয়ে? আমরা কি আছি? কারো কোনো আসসালামু আলাইকুম কোয়েশ্চেন ম্যাম। আছে? হ্যাঁ, প্লিজ। আসসালামু আলাইকুম ম্যাম। এইখানে যে ভেরিয়েবল ভিউ আছে, তারপর আমরা তো নেম নেম যে ঘরটা আছে সেটা আমরা ফিল আপ করলাম, বাকিগুলো অটোমেটিক্যালি ফিল হলো। এগুলোর মানে কি, আর আচ্ছা, এগুলাকে আমরা এগুলোতে আমরা কিভাবে? যাব, এগুলোতে আমরা যাব ডিটেলসে, এগুলো নিয়ে কথা বলবো। এগুলো প্রত্যেকটাই মিনিংফুল, এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলছি। আমরা মানে শুরুতেই জাস্ট ডেটা ভিউ আর ভেরিয়েবল ভিউ নিয়ে কথা বললাম। আমরা এই যে আনটাইটেলড প্রথমে যেটা দেখিয়েছিলাম, এখন দেখেন, এখন কিন্তু এটা একটা ক্লিন সারফেস, এখানে কোনো ভেরিয়েবল আমি ক্রিয়েট করিনি, কোনো ডেটা আমার এন্ট্রি নাই। এখন আমি প্রথম কাজটা কি তাহলে বলেছিলাম? প্রথম কাজটা হচ্ছে ভেরিয়েবল ভিউয়ে গিয়ে আমাদের এই ডেটা এন্ট্রির সময় প্রত্যেকটারই, ধর আমরা যদি বায়োলজিক্যাল সায়েন্সেরও হয়ে থাকি, সেক্ষেত্রে প্রত্যেকটার তো একটা স্যাম্পল থাকে বা স্যাম্পল নাম্বার থাকে বা আইডি নাম্বার থাকে বা সিরিয়াল নাম্বার থাকে। আমরা কিভাবে ডিনোট করব যে আমরা কার ডেটা নিয়ে কাজ করছি? এখন ধরেন আমার 50 জন রেসপন্ডেন্ট বা 50 জন মানুষের ডেটা আমরা এন্ট্রি করব। তো 50 জন মানুষের কোনটা কার ডেটা, এটা কিভাবে ডিনোট করব? সেটা ডিনোট আমরা সিরিয়াল নাম্বার দিয়ে করতে পারি, 1 থেকে 50 পর্যন্ত সিরিয়াল নাম্বার দিয়ে। সিমিলারলি বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ধরা যাক আমার কাছে 50টা স্যাম্পল আছে, আমরা প্রত্যেকটা স্যাম্পলের একটা ইউনিক আইডি নাম্বার দিয়ে শুরু করতে পারি। তো ভেরিয়েবল ভিউ ক্লিক করে আমরা প্রথমটাই যদি ভেরিয়েবল ক্লিক করি, সেটা হচ্ছে এসএল নম্বর। এখন এখানে কথা আছে, দেখেন আমি কিভাবে লিখছি। এসএল, মাঝে একটা স্পেস দিয়েছি, তারপর নাম্বারের এনও দিয়েছি। এখন যদি আমি এটাকে ভেরিয়েবল হিসেবে ইউজ করতে চাই, আমি একটু বাইরে ক্লিক করি, দেখেন কি বলছে, ভেরিয়েবল নেম কন্টেইনস অ্যান ইল্লিগাল ক্যারেক্টার। কেন? কেউ আমরা বলতে পারি কেন আমার এই নামটা নিল না? আমি কি দিয়েছিলাম? স্পেস এস দেওয়া এল। হয়েছে। এক্স্যাক্টলি, আমার এসপিএসএস এ যখন আমি এই ধরনের নামগুলা দিব বা ভেরিয়েবল নেম ক্রিয়েট করব, সেখানে কোনো ধরনের স্পেস থাকা যাবে না। আবার কিছু কিছু ক্যারেক্টার আছে, যেমন আমি যদি আহ আরো কিছু ক্যারেক্টার দেখি, এসএল, দেখি এখানে এসএল দিয়ে আমি এই যে অ্যান্ড দিলাম, অ্যান্ড দিয়ে নম্বর দিলাম, দেখি এটা নেয় কিনা। বাইরে ক্লিক করি, ইল্লিগাল ক্যারেক্টার, নিচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, এটা নিল না, অন্যটা নিতে পারে। এসএল ডট এনও দেই, দেখি এখন নেয় কিনা। নিয়েছে। তার মানে আমার ডট ইউজ করা যাবে। ঠিক আছে, আমরা যেটা করি এভাবে ডট ইউজ না করে সুন্দর করে বোঝানোর জন্য আর ট্রাই করি যে ভেরিয়েবল নাম যেগুলো আছে এটা ফুল ফর্মে না লিখে শর্ট ফর্মে, যাতে আমি বুঝতে পারি এটুকু হলেই হবে, বাট শর্ট ফর্ম ইউজ করার ট্রাই করি। যেমন সিরিয়াল নাম্বার পুরোপুরি না লিখে আমরা হচ্ছে এভাবে এসএল নং এভাবে দিয়ে লিখি। আমরা যেটা করি এভাবে ডট না দিয়ে আন্ডারস্কোর বলে, এই যে আন্ডারস্কোর যেটা আছে সেটা লিখি। এখন আন্ডারস্কোর না দিয়ে যদি হাইফেন দেই, সেটা কি নেবে? দেখি, নিচ্ছে না। তার মানে আমরা দেখলাম ডট নিল। আরেকটা যদি এজ নাম্বার দেই, আচ্ছা, রেসপন্ডেন্ট নাম্বার, রেসপন্ডেন্ট, আমি এখানে আন্ডারস্কোর দেই নাম্বার, এখন নিবে কিনা দেখি। তার মানে আমার ডট নিল আর আন্ডারস্কোর নিল, কিন্তু আমি যখনই স্পেস দিতে চাচ্ছি, স্পেস দিয়ে, এই যে
নিচ্ছে না। আমি যদি হাইফেন ইউজ করি, নিচ্ছে না। তার মানে আমাকে এই নামগুলো দিতে গেলে হয় ইদার আন্ডারস্কোর ইউজ করব। আন্ডারস্কোর কোথায় পাবো? আপনাদের কিবোর্ডের দেখবেন যে যেখানে নাম্বার প্যালেটটা আছে 1 2 3 4 5 6, ওখানে জিরো এর পরে, জিরো এর পরের যেই কিটা আছে সেখানে দেখবেন শিফট চেপে ওই ঘরটা চাপলেই, ওই কিটা চাপলেই আন্ডারস্কোরটা আসবে। আমরা নর্মালি আন্ডারস্কোরটা ইউজ করার ট্রাই করব, এই ডটটাও ইউজ করার মানে অ্যাভয়েড করার ট্রাই করব, কারণ স্ট্যান্ডার্ড একটা যদি আমরা ধরি তাহলে এই আন্ডারস্কোরটা ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হয়। এখন এটা গেল সিরিয়াল নাম্বার একটা ভেরিয়েবল, রেসপন্ডেন্ট নাম্বার একটা ভেরিয়েবল। ধরা গেল যে আমি এজ একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে চাচ্ছি, এডুকেশন ক্রিয়েট করতে চাচ্ছি। এখন আমি যখন ক্রিয়েট করছি দেখেন এই সেলগুলো কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাচ্ছে। এখন কি কি আছে এখানে দেখি। টাইপ আছে, ওয়াইড আছে, ডেসিমাল আছে, লেভেল আছে, ভ্যালুজ আছে, মিসিং ভ্যালু যদি থেকে থাকে, কলাম আছে, অ্যালাইন আছে, মেজার আছে, রোলস আছে। এখন এই টাইপটা কি? দেখেন টাইপটা যখন আমি ইন্ডিভিজুয়াল একটা টাইপটাতে ক্লিক করলাম তখন আমার থ্রি ডট একটা একটা বক্স ওপেন হলো। এই থ্রি ডট বক্সে যদি ক্লিক করি তাহলে এই যে আমি এই নাম মানে যেই ডেটাগুলো এন্ট্রি করব সেটা কিভাবে এন্ট্রি করব, মানে কোন ভ্যালুগুলো আমার এন্ট্রি আমি দেব। সেক্ষেত্রে নিউমেরিক, আমরা যেহেতু নাম্বার অ্যাড করতে চাচ্ছি সেক্ষেত্রে এই নিউমেরিকটা, এই আমার যে ভেরিয়েবলটা ক্রিয়েট করেছি সেটা নিউমেরিক টাইপের ভেরিয়েবল। আবার যদি আমি কমা সেপারেটেড ভেরিয়েবল ইউজ করতে চাই বা করি, সেক্ষেত্রে আমরা নর্মালি এগুলো করি না। আমরা নর্মালি যেহেতু নাম্বারই অ্যাড করি সেক্ষেত্রে অটোমেটিক্যালি নিউমেরিক ভেরিয়েবলটাই ক্রিয়েট করি, মানে সিলেক্ট করি। যদি কমা সেপারেটেড ভেরিয়েবল হয় সেক্ষেত্রে কমা ক্লিক করতে হবে, ডট সেপারেটেড ভেরিয়েবল হলে ডট ক্লিক করতে হবে, এভাবেই। যদি ডেট হয় ডেট সিলেক্ট করতে হবে। দেখা গেল এখানে ভেরিয়েবলটা আমরা দিচ্ছি যে ডেট, সেখানে আমরা দেখাচ্ছি যে আমরা আসলে কোন ডেটে কোন ডেটা নিয়েছি। ডেট নামে যদি কোনো একটা ভেরিয়েবল ক্রিয়েট করি সেক্ষেত্রে এখানে ডেট সিলেক্ট করবো। আবার ডলারে যদি কোনো একটা ইনকাম বা কোনো একটা এক্সপেন্ডিচার ইয়ে করি সেক্ষেত্রে ডলার আমরা ইয়ে করব, সিলেক্ট করব। যেই টাইপের ভেরিয়েবল আমরা ক্রিয়েট করব সেই টাইপের ভেরিয়েবল টাইপ আমরা সিলেক্ট করব। বাট নর্মালি এটা অটোমেটিক্যালি নিউমেরিকে থাকে, কারণ আমরা ডেটা নিউমেরিক্যাল ভ্যালুগুলাই অ্যাড করার ট্রাই করি। ঠিক আছে, এখন কয়টা সংখ্যা নেব, সর্বোচ্চ কয়টা সংখ্যায় আমরা আমার ডেটাটা নিব। নর্মালি আমাদের আটটার বেশি সংখ্যায় লাগে না। যদি আটটার বেশি সংখ্যা লাগে, দেখা গেল অনেক বড় ডিজিট আমরা এন্ট্রি করতে চাচ্ছি, সেক্ষেত্রে এই ওয়াইডটা মানে বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যায়। এটা এখান থেকেও বাড়া কমা যেতে পারে। এই যে এখানে যদি ক্লিক করি, এই যে এই অ্যারোতে ক্লিক করে কমানো বা বাড়ানো যেতে পারে। ওয়াইড মানে হচ্ছে কয়টা সংখ্যা আমরা নিতে চাচ্ছি, আর ডেসিমেল মানে হচ্ছে দশমিকের পর সর্বোচ্চ কয়টা সংখ্যা আমরা রাখতে চাই। যদি কোনো সংখ্যা রাখতে না চাই সেক্ষেত্রে এই যে জিরো করে দেব, অথবা যদি দুইটা থেকে তিনটা দশমিকের পর কয়টা পয়েন্ট চাচ্ছি আমরা সেটা এভাবে বাড়িয়ে কমিয়ে নিজেদের মতো এটা অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, লেভেল কি? এই যে আমরা বললাম যে আমরা নর্মালি প্রেফার করি যে ভেরিয়েবলের নামগুলো আমরা শর্ট ফর্মে দেব, ছোট ছোট আকারে দেব। এখন আমি আমার কাজের জন্য দেখা গেল যে 50টার মতো ভেরিয়েবল নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে 50টা ভেরিয়েবলের ছোট ছোট নাম আমি দিয়েছি, কিন্তু আমি নাম দিয়েছি আমি বুঝছি। এই ডেটাটা ধরো যে আমি আমার সুপারভাইজারকে আমি সেন্ড করছি যে আমি এই ডেটাটা নিয়ে কাজ করেছি, অ্যানালাইজ করেছি, আপনি একটু দেখে দেন। এখন সুপারভাইজারকে যখন আমি ডেটাটা পাঠাবো, এই যে শর্ট ফর্ম আমি ইউজ করেছি নিজের কনভিনিয়েন্স অনুযায়ী, সুপারভাইজারের তো সেটা মানে বোঝার সক্ষমতা থাকতে হবে বা তার বুঝতে পারতে হবে। অথবা আমরা দেশের কারো কাছে না পাঠিয়ে বিদেশের কোনো একটা প্রফেসরের কাছে, কোনো একজন প্রফেসরের কাছে আমার ডেটাটা আমি পাঠাতে চাচ্ছি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তো আমি আর এই শর্ট ফর্মে ভেরিয়েবল ক্রিয়েট করে সেটা তার কাছে পাঠাতে পারবো না। তো যখন এভাবে আমি অন্যজনের কাছে ডেটাটা পাঠাবো তখন এই যে লেভেল যেই অপশনটা আছে সেখানে আমি এই ভেরিয়েবল দিয়ে আসলে কি বোঝা যায় সেটা এই লেভেলে ইয়ে করে যাব। তাহলে এই এসএল নং মানে কি? এসএল নং মানে হচ্ছে সিরিয়াল
নাম্বার অফ দি রেসপন্ডেন্ট। আমি লিখে দিলাম রেসপন্ডেন্ট নাম্বারও সেটাই। এজ কি? এজ অফ দ্য রেসপন্ডেন্ট। ধরা যাক এটা আমি এডু দিয়েছি, শুধুমাত্র এডু হিসেবে এই ভ্যারিয়েবলটা ক্রিয়েট করেছি, তাহলে এটা কি হবে? এডুকেশনাল কোয়ালিফিকেশন অফ দ্য রেসপন্ডেন্ট। এভাবে প্রত্যেকটা ভেরিয়েবলের এভাবে লেভেলিংটা আমরা করে দেব। ঠিক আছে, এই হচ্ছে লেভেলিং এর বিষয়। এখন তারপরের উইন্ডোটা আছে ভ্যালুস। ভ্যালুস কি? এখন আমি কি বলেছিলাম? যেই ভেরিয়েবল গুলো কোয়ালিটেটিভ টাইপের ভ্যালু। কোয়ালিটেটিভ মানে এর কোনো নিউমেরিক্যাল ভ্যালু নেই, এটা শুধুমাত্র কোয়ালিটি অনুযায়ী, যেমন জেন্ডার, মেল ফিমেল বা অকুপেশন। এগুলো তো আসলে কোয়ালিটেটিভ কোনো কোয়ান্টিটেটিভ কোনো ভ্যালু নেই, আনলেস আমরা তাকে কোনো একটা কোড দিচ্ছি। ধরা যাক জেন্ডার একটা ভেরিয়েবল। ঠিক আছে, জেন্ডার ভেরিয়েবলে এখন এই যে জেন্ডার ভেরিয়েবলটা এখানে ক্রিয়েট হলো, আমরা চাচ্ছি যে এখানে ডেটা এন্ট্রি করছি, ধরে যে 10 জনের। 0 বলতে আমরা বোঝাচ্ছি মেল, আর 1 বলতে ফিমেল। প্রথমটা দিলাম। জি- এখানে আমাদের যেহেতু ডেসিমাল অংশটা 2 পর্যন্ত ওপেন করা আছে, আমরা এটা একটু ক্লোজ করে দিই। দেখা গেলো এটা 0, এটা 1, এটা 1, এটা 2, সরি, 0 1 0 1 0। তো 10 জনের জেন্ডার আমাদের এভাবে ডিনোট করা আসে। এই যে রেসপন্ডেন্ট, 1 নম্বর যে রেসপন্ডেন্ট, তার জেন্ডার হচ্ছে সে একজন মেল। 2 নম্বর যে আছে সে একজন ফিমেল। 3 নম্বর যে আছে সেও ফিমেল। 4 নম্বর যে আছে সে মেল। এভাবে বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমি না হয় বুঝলাম যে 0 বলতে আমি ধরেছি মেল, আর 1 বলতে ধরেছি ফিমেল। আমি অন্য কাউকে দিলে সে কিভাবে বুঝবে? এই লেভেলটা তো শুধুমাত্র ভেরিয়েবল বলতে কি বোঝায় সেটা আমি ডিনোট করছি, কিন্তু আমার কোড কোনটাকে কি বোঝায় সেটা কোথা থেকে ডিনোট করব? সেটার জন্যই এই ভ্যালুজ অপশন। আমি যখন জেন্ডারের এই ভ্যালুজ অপশনটা ক্লিক করব, তখন এখানে বরাবরের মতোই 3 ডট ওপেন হবে। আমি যদি এখানে ক্লিক করি, এই যে ভ্যালুজ আসলো, আমি 0 কি দিয়েছি? আমার ভ্যালু ছিল 0, যাকে আমি ডিনোট করেছি কিভাবে? মেল। আমি যদি এটা অ্যাড করি, তাহলে এই যে 0 বলতে আমি যে মেল বুঝিয়েছি সেটা আমার এখানে আম, এটা ডিনোট হয়ে যাবে। আবার 1 বলতে বুঝিয়েছি ফিমেল। অ্যাড করে দিলে এই যে 0 বলতে মেল, 1 বলতে ফিমেল, এভাবে এটা অ্যাড হয়ে যাবে। আমি যদি ওকে চাপি, যখন আমার আহ, অন্য কারো কাছে পাঠাবো ডেটাটা, সে এই ভ্যালুস ক্লিক করে ইজিলি বুঝতে পারবে যে আমি কোন কোডকে কোন কি হিসেবে আমি ডিনোট করেছি। আরেকটা যদি দেখি, আরেকটু যদি ইজি করার জন্য আরেকটু যদি দেখি, আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করি অকুপেশন অনুযায়ী। একটা ভেরিয়েবল যদি আমি ক্রিয়েট করি, অকুপেশন একটা ভেরিয়েবল আমি ক্রিয়েট করলাম। এখন এখানে ধরা যাক ভ্যালু দিলাম যে যে 0 সে একজন ফার্মার, 1 সে বিজনেস করে, 2 সে সার্ভিস করে, 3 আহ, সে লেবার। এভাবে যতগুলো কোড দিব সেভাবে এই অপশনগুলো ক্রিয়েট করে ওকে চাপলেই আমাদের আমার যেই রেসপন্ডেন্ট, সরি, যার কাছে ডেটাটা পাঠাবো সে ইজিলি বুঝতে পারবে যে কোন কোড অনুযায়ী আমি কি ডিনোট করছি। এই হচ্ছে লেভেল এবং ভ্যালু এর কাজ। আর এগুলো তো বুঝতেই পারছি, এগুলো খুব একটা বেশি জরুরি বিষয় না। অ্যালাইন মানে হচ্ছে আমার ডেটাটা রাইট অ্যালাইনমেন্টে থাকবে, মানে যেই ডেটাটা আমি এন্ট্রি করবো সেটা ডান পাশে থাকবে, না বাম পাশে থাকবে, না মাঝামাঝি থাকবে। এই যে ডান পাশে ঘিরে, ডান পাশের বর্ডার ঘিরে বা বাম পাশের বর্ডার ঘিরে, এটা হচ্ছে সেই অ্যালাইনমেন্ট। এই হচ্ছে আমার বিষয়।
মেজার বলতে কি? মেজার হচ্ছে এটা এটা নিয়ে কথা বলতে গেলে আমার হচ্ছে রিসার্চ মেথোডোলজির একটা ক্লাস নেওয়া লাগবে। এটা লেভেলস অফ মেজারমেন্ট বলে। হ্যাঁ, ডেটার বিভিন্ন টাইপ আছে, যেমন অর্ডিনাল টাইপের ডেটা, নমিনাল টাইপের ডেটা, রেশিও টাইপের ডেটা, স্কেল